হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আজ এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শুধুমাত্র একটা মুভি না, এটাকে তোমরা একটা পরিপূর্ণ বিজনেস প্ল্যানও বলতে পারো। তোমাদের মধ্যে অনেকেই নতুন কিছু একটা শুরু করতে চাও, কিন্তু কিভাবে সেটা শুরু করবে সেটা বুঝে উঠতে পারছো না। আবার অনেকে সব বুঝলেও হয়তো সাহস করতে পারছো না। হতেও পারে আজকের এই গল্প তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। আমি কথা দিচ্ছি, আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবার মধ্যে সামনে এগিয়ে যাওয়ার সাহস চলে আসবে। আর যদি তারপরেও না আসে তাহলে আমার কাছ থেকে ধার করে নিও। তো আজ আর ইন্ট্রো বাদ দিয়ে চলো শুরু করা যাক। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। সময়টা তখন 1966 সাল। গল্পটা আর 10টা গল্পের মতোই খুব স্বাভাবিকভাবে ছোট্ট একটা ছেলেকে দেখিয়ে শুরু করা হয়। কিন্তু আগেই বলে রাখি, এই ছোট্ট ছেলেটা সাধারণ কেউ না। ছেলেটার নাম রিচার্ড। কে এই রিচার্ড? কেনই বা সে সাধারণ কেউ না, সেটা জানতে হলে তোমাকে পুরো গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে। রিচার্ড তার পরিবারের সাথে ক্যালিফোর্নিয়াতে থাকে। তারা মূলত মেক্সিকান, কিন্তু মাত্র কিছুদিন হয়েছে তারা সেখান থেকে আমেরিকায় এসে থাকতে শুরু করেছে। তার বাবা এবং মা দুজনে একটা ফলের বাগানে কাজ করত, আর ছোট্ট রিচার্ড সারাদিন সেখানেই খেলাধুলা করত, সেই সাথে তাদেরকে সাহায্যও করত। রিচার্ডের বাবা ছিল একজন নেশাখোর। সে প্রতিদিন রাতে নেশা করে এসে অনেক চিল্লাপাল্লা করত, এমনকি প্রায় রিচার্ডকে মারত। আর এসব নিয়ে সে সবসময় মন খারাপ করে থাকে। যদিও সবকিছুর মাঝে তার ভালো লাগার একটা জায়গা ছিল, আর সেটা হচ্ছে জুলি নামের এই মেয়েটা। সমস্ত স্কুল জুড়ে জুলি তার একমাত্র বন্ধু। আর আমরা যে সময়ের কথা বলছি তখন আমেরিকানরা মেক্সিকানদেরকে অনেক ছোট জাতি বলে অপমান করত। এমনকি এই স্বভাবটা ছোট ছোট বাচ্চাদের মধ্যেও ছিল। রিচার্ড মেক্সিকান হওয়ায় বাকি বাচ্চারা তাকে অনেক বুলি করত। তারা রিচার্ডকে সবসময় বলতো, তুই বাড়ি থেকে কি সব বাজে খাবার নিয়ে আসিস, এগুলো তো গরিবরা খায়, আমরা কখনো এগুলো ছুঁয়েও দেখি না। আর প্রতিদিন এত অপমান সহ্য করতে না পেরে রিচার্ড বাড়িতে ফিরে তার মাকে বলে, আমি প্রতিদিন একই খাবার নিয়ে যেতে পারবো না, তুমি আমাকে অন্য কোনো খাবার বানিয়ে দাও। এটা নিয়ে আমার সব বন্ধুরা অনেক হাসাহাসি করে, কিন্তু তার মা তার কথার কোনো পাত্তাই দেয় না। অবশ্য তার মায়ের কোনো দোষ নেই, তাদের পরিবারের পক্ষে প্রতিদিন নতুন খাবার ম্যানেজ করা এতটা সহজ ছিল না। আর এমনই একদিন ক্লাসের একটা ছেলে তার টিফিন খেয়ে ফেলে, কিন্তু সে খাবারটা মুখে নেওয়ার পর যেন একদম হারিয়ে যায়। তার মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সব থেকে মজার খাবার খাচ্ছে। আর খাবারের এত প্রশংসা শুনে ক্লাসের মোটু ছেলেটা নিজের লোভ আর ধরে রাখতে পারে না। কিন্তু এবার খাবার নিতে গেলে রিচার্ড তাকে বাধা দেয়। সে বলে, তুমি যদি আমাকে 5 টাকা দাও তাহলে আমি তোমাকে এই খাবারটা দিতে পারি। ছেলেটা খাবারের লোভ সামলাতে না পেরে নগদ 5 টাকা দিয়ে খাবারটা কিনে নেয়। আর এরপর তার মুখে মুখে বাকি বাচ্চাদের কাছেও এই খাবারের স্বাদের কথা ছড়িয়ে যায়। আর তাই রিচার্ড পরের দিন স্কুলে আসলে ক্লাসের বাকি বাচ্চারাও টাকার বিনিময়ে হলেও সেই খাবার খেতে চায়। আর এভাবেই শুরু হয় তার জীবনের প্রথম ব্যবসা। রিচার্ড বাড়ি থেকে অনেকগুলো খাবার বানিয়ে নিয়ে এসে প্রতিদিন সেটা স্কুলে বিক্রি করে টাকা জমাতে শুরু করে। আর দেখতে দেখতে সে অনেক টাকা জমিয়ে ফেলে। আর তারপর একদিন সব টাকা নিয়ে একটা দোকানে যায়, কারণ সে তার একমাত্র বান্ধবীকে চকলেট গিফট করতে চাচ্ছিল। কিন্তু দোকানদার তার হাতে এতগুলো টাকা দেখে ভাবে হয়তো সে চুরি করেছে, তাই পুলিশকে খবর দেয়। আর পুলিশ এসে কোনো কিছু বিবেচনা না করেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আসলে এই পুলিশটাও মেক্সিকানদেরকে পছন্দ করতো না, কিন্তু এই ঘটনায় রিচার্ডের মন ভেঙে যায়, কারণ কোনো দোষ না করেও তাকে চুরির দায়ে জেলে যেতে হয়। সে সিদ্ধান্ত নেয়, দোষ না করেও যেহেতু দোষী হতে হয়েছে, তো দোষ করতে আর দোষ কোথায়। আসলে এভাবেই সমাজের অনেক ভিলেন তৈরি হয়। পৃথিবীতে কেউই ভিলেন হয়ে জন্মায় না, কিন্তু সমাজের কিছু মানুষরূপী অমানুষের আচরণে তারা তৈরি হয়ে যায় এক একটা ভিলেন। এর কিছুদিন পরেই দেখা যায় রিচার্ড এখন এলাকায় সব ধরনের খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। এলাকায় চাঁদাবাজি, মারামারি, ঝগড়া, গুম খুন সবকিছুর সাথেই এখন তার নাম জড়িয়ে আছে। আর এই কাজে তাকে সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে তার সেই ছোটবেলার বান্ধবী জুলি। তারা দুজন এখন একসাথে থাকে। আর এভাবেই বেশ কয়েক বছর সবকিছু চলতে থাকে। এরপর হঠাৎ জুলি একদিন তাকে বলে, আমি মা হতে চলেছি, আমাদের একটা ফুটফুটে সন্তান হবে, আর আমাদের এখন উচিত আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবা। এখন থেকে এই সব খারাপ কাজ ছেড়ে দিতে হবে, না হয় আমাদের এই খারাপ কাজের প্রভাব আমাদের সন্তানের জীবনেও পড়বে। রিচার্ড বিষয়টা নিয়ে অনেক ভাবে, আর অবশেষে সিদ্ধান্ত নেয় সে আদালতে গিয়ে তার সব ভুল স্বীকার করে ক্ষমা চাইবে আর নতুন একটা জীবন শুরু করবে। এরপর দেখা যায় সে তার সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে আর ছোটখাটো কিছু কাজ করে জীবন যাপন করতে শুরু করেছে। মাঝে মাঝেই তার গ্যাং আর তার পুরনো বন্ধুরা তাকে ডাকতে আসতো, কিন্তু সে তাদের যথেষ্ট পরিমাণ ইগনোর করত। সে তার স্ত্রী সন্তানের কথা ভেবে তাদের সাথে না গিয়ে ছোটখাটো কাজ করেই সংসার চালাতে থাকে। আর এর মাঝেই তার আরো একটা সন্তান হয়। আর্থিক চাপ সামলাতে না পেরে সে প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে চাকরি খুঁজতে শুরু করে। এমনকি জুলি নিজেও ঘর থেকে খাবার বানিয়ে রাস্তায় দাঁড়িয়ে সেগুলো বিক্রি করতে শুরু করে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, যখন তারা অসৎ পথে জীবনযাপন করত তখন তাদের টাকার কোনো অভাব ছিল না, কিন্তু সৎ পথে জীবনযাপন করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। আসলে সৎ পথে জীবনযাপন একটু কষ্টেরই হয়, কিন্তু এর মধ্যে যে শান্তি আছে রিচার্ড আর জুলি সেটা ঠিকই উপভোগ করছিল। তারা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন ঘরের বিদ্যুৎ বিলটা পর্যন্ত
পর্যন্ত দিতে পারছিল না। সাহায্যের জন্য সে তার বাবার কাছে যায়, কিন্তু তার বাবাও তাকে ফিরিয়ে দেয়। আর একটা সময় কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয়ে তার পুরনো বন্ধুদের কাছে যায়। তোরা কি আমাকে ছোটখাটো একটা কাজ খুঁজে দিবি? খুব বিপদে আছি, টাকা পয়সার খুব দরকার। আর তখন সেখানে থাকা তার একটা বন্ধু তাকে বলে, আমি নিজেও এখন খারাপ কাজ ছেড়ে দিয়েছি, পরিশ্রম করে ইনকাম করে খাই। তুই এক কাজ কর, তুই আমার কোম্পানিতে অ্যাপ্লাই কর, দেখ যদি কপালে ভালো কিছু থাকে। বন্ধুর পরামর্শ মতো সে পরের দিন ফিটো লাভ নামের একটা কোম্পানিতে চাকরির জন্য যায়। আর সেখানে থাকা রিসেপশনিস্ট তাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে দেয়, কিন্তু অ্যাপ্লিকেশনটা নিয়ে রিচার্ড গালে হাত দিয়ে সোফায় বসে পড়ে, কারণ সে তো লেখাপড়া জানে না। আর তার উপর পুরো অ্যাপ্লিকেশনটাই ইংরেজিতে পূরণ করতে হবে, যা তার জন্য একেবারেই অসম্ভব। কিন্তু সে ছিল খুবই বুদ্ধিমান। সে বুদ্ধি খাটিয়ে রিসেপশনিস্টকে বলে, এই অ্যাপ্লিকেশনটা আমি বাড়িতে নিয়ে যেতে চাই, আর এটা যদি আগামীকাল জমা দেই তাহলে কি কোনো সমস্যা হবে? রিসেপশনিস্ট বলে, জি আপনি এটা বাড়ি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর রিচার্ড অ্যাপ্লিকেশনটা নিয়ে বাড়িতে চলে আসে আর জুলিয়াকে দিয়ে সে অ্যাপ্লিকেশনটা পূরণ করায়। কিন্তু আসলে সে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল সেই পোস্টটা ছিল গ্রাজুয়েটদের জন্য। আর এদিকে জুলি কোনো কিছু না ভেবেই ফর্মে লিখে দেয় রিচার্ডও গ্রাজুয়েট। পরের দিন ভাইবা বোর্ডে ম্যানেজার যখন তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, সে তখন ভেবাচাকা খেয়ে যায়। একটা সময় ম্যানেজার বুঝতে পারে রিচার্ড আসলে পড়াশোনা জানে না, কিন্তু ম্যানেজার কিছু বলার আগেই সে নিজেই ম্যানেজারকে সবকিছু খুলে বলে। সে বলে, স্যার আমি অনেক বিপদে আছি, যে করেই হোক আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি হোক আমি করতে রাজি আছি। আমি অনেক বিপদে পড়েই মিথ্যার আশ্রয় নিয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আর সিদ্দিক চোরের সেই ভাইরাল ডায়লগটা শুনে ম্যানেজারের মন একদম গলে যায়। সে রিচার্ডকে নিয়ে পুরো ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাতে থাকে আর প্রত্যেকটা মেশিনের কাজ তাকে বুঝিয়ে দেয়, কিন্তু অবশেষে তাকে একটা ঝাড়ু আর একটা বালতি ধরিয়ে দেয় আর তাকে বলে, যতগুলো মেশিন দেখলে এই সবগুলো আজকে থেকে তুমি পরিষ্কার করবে। তার মানে রিচার্ডকে আজকে থেকে ক্লিনারের কাজ দেওয়া হয়। কিন্তু এটা নিয়ে সে একটু মন খারাপ করে না, কারণ এই মুহূর্তে তার ছোট্ট একটা চাকরিও অনেক বেশি প্রয়োজন ছিল। আর তাই সে তার এই ছোট্ট চাকরিটাও অনেক বেশি এনজয় করতে থাকে। সে হয়তো কিছুটা অশিক্ষিত হতে পারে, কিন্তু তার মধ্যে জানার আগ্রহ ছিল অনেক বেশি। সে সবসময় জানতে চাইতো এত বড় বড় মেশিন আসলে কিভাবে কাজ করে। আর তাই নিজের কাজের ফাঁকে ফাঁকে সবসময় সে মেশিনগুলোর দিকেই তাকিয়ে থাকতো আর বোঝার চেষ্টা করতো আসলে মেশিনগুলোর কাজ কি। আর সেখানকার সুপারভাইজারকে সে প্রায় এটা ওটা প্রশ্ন করত, কিন্তু বেশিরভাগ সুপারভাইজাররাই রিচার্ডের এমন প্রশ্নে বিরক্ত হতো। আসলে রিচার্ড সবসময় এই কোম্পানির মেশিন অপারেটর হওয়ার স্বপ্ন দেখতো, কিন্তু সুপারভাইজারদের এমন ব্যবহার দেখে রিচার্ডের প্রচন্ড রাগ হয় আর তাদেরকে উদুমসে কেলাতে থাকে। কি আপনারা ভাবছেন সত্যি মারা শুরু করে দেয়? আরে না রে ভাই, সে এখন ভালো হয়ে গেছে, মানে এটা কল্পনা করে আর কি। যদি আমি আগে রিচার্ড থাকতাম তাহলে এতক্ষণে তোকে পিটিয়ে আলু ভর্তা বানিয়ে দিতাম। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে শাহরুখ খানের একটা বিখ্যাত ডায়লগ আছে, হাম শরীফ ক্যা বান গায়ে পুরি দুনিয়া হি বদমাশ বান গই। অপারেটরদের কপাল ভালো ছিল যে সে এখন সম্পূর্ণ বদলে গেছে, আর তাই হাসি মুখেই সব অপমান সহ্য করে নিচ্ছিল। বারবার অপমানিত হওয়ার পরেও সে নিজের চেষ্টা চালিয়ে যেতে থাকে। একের পর এক অপারেটরদের কাছে সে ওটা খুঁটিনাটি প্রশ্ন করতেই থাকে। আর এর কিছুদিন পরেই বেকার নামের একটা মেশিন অপারেটরের সাথে তার পরিচয় হয়। আসলে বেকার ছিল সব মেশিন অপারেটরদের বস। রিচার্ড প্রায় তাকে মেশিন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করত, কিন্তু বেকার একটু বিরক্ত না হয়ে তার সব প্রশ্নের উত্তর দিত। সে জানতো রিচার্ড একজন সাধারণ ক্লিনার, কিন্তু মেশিনের প্রতি তার অনেক আগ্রহ, আর তাই তাকে সবসময় মেশিনের খুঁটিনাটি বুঝিয়ে দিত। কিন্তু বেকারের সাথে এভাবে কথা বলতে দেখে রিচার্ডের বন্ধু তাকে ক্যান্টিনে ডেকে নিয়ে বলে, আরে ভাই কি করছিস তুই? এই কোম্পানির নিয়ম কানুন জানিস না নাকি? এখানে মেশিন অপারেটরদের সাথে কর্মীদের কথা বলার নিয়ম নেই, আর সেখানে তুই তাদের বসের সাথে গিয়ে কথা বলছিস। ম্যানেজার যদি এটা জানতে পারে তাহলে কিন্তু তোর চাকরিটাও থাকবে না। সে আরো বলে, দেখ মেশিন অপারেটররা আমাদের সাথে এক টেবিলে বসে খাবার পর্যন্ত খায় না। যেখানে তাদের সবার সাথে কথা বলতে গেলে হিসাব করে বলতে হয়, সেখানে বেকার তো তাদের বস। কিন্তু সবকিছু শুনেও রিচার্ড তার জায়গা থেকে একটুও পিছপা হয় না। কিন্তু তার বন্ধুর পরামর্শের পর সে আর কখনো বেকারকে সরাসরি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। তার বদলে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে বেকারকে দেয়, আর সেই ফাঁকে বিভিন্ন প্রশ্ন করে। বেকার রিচার্ডের আগ্রহ বুঝতে পারে, তাই সে রিচার্ডকে ঘুরে ঘুরে সব মেশিনের কাজ বুঝিয়ে দেয়। আর এভাবেই কাজ করতে করতে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। রিচার্ড বেকের সব কথা খুব মনোযোগ দিয়ে শুনতো আর মেশিন নিয়ে অনেক ঘাটাঘাটি করত। এমনকি সে তার সব কথা খাতায় নোট করে রাখতো, কিন্তু সে এগুলো তার অতিরিক্ত সময় করত। নিজের কাজের সময় সে খুব আনন্দের সাথে তার কাজ করত, আর এজন্যই পরের বছর কোম্পানির বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডটা রিচার্ডকেই দেওয়া হয়। কিন্তু বছর ঘুরতেই তাদের কোম্পানি হঠাৎ করেই একটা বড় লোকসানে পড়ে যায়, আর কোম্পানির অধিকাংশ কর্মীকেই ছাঁটাই করে দেওয়া হয়। কিন্তু রিচার্ড বেস্ট এমপ্লয়ি হয় তাকে রেখে দেওয়া হয়, তবে তার বেতন অনেক কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও সে একটু মন খারাপ না করে আনন্দের সাথেই তার কাজ করতে থাকে, কারণ রিচার্ডের মেইন টার্গেট কোম্পানির চাকরি ছিল না। সে মূলত এখান থেকে খুব গভীরভাবেই কিছু শেখার চেষ্টা করছিল, যেটা হয়তো সে টাকা খরচ করেও শিখতে পারতো না। পাশাপাশি সে প্যাকেজিং এর কাজও করতে থাকে।
আর প্যাকেজিং এর কাজ করতে করতে সে একটা জিনিস লক্ষ্য করে, তাদের কোম্পানিতে শুধুমাত্র আমেরিকানদের জন্যই খাবার তৈরি করা হয়। বিষয়টা তাকে একটু ভাবায়। এর কিছু মাস পরে তাদের কোম্পানির অবস্থা আরো খারাপ দিকে যায়, আর এই সময় কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। আর কোম্পানির এই খারাপ সময়ে হঠাৎ একদিন কোম্পানির সিইও রজার এন্ড্রিকোর একটা সাক্ষাৎ টিভিতে প্রচার করা হয়, আর রিচার্ড মন দিয়ে সেই সাক্ষাৎকারটা দেখতে থাকে। সেখানে এন্ড্রিকো বলে, আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমাদের কোম্পানির জন্য খুব খারাপ একটা সময়। হয়তো আমরা আমাদের কর্মীদের জন্য ভালো কিছু একটা করতে পারছি না, তবে আমরা খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠব। কিন্তু ততদিন আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে থাকুন। আপনারা প্রত্যেকেই এই কোম্পানিকে নিজের মনে করে কাজ করুন এবং কোম্পানির ভালোর জন্য যা যা প্রয়োজন তাই করবেন। আর তার এই বক্তব্য সবাই স্বাভাবিকভাবে নিলেও রিচার্ড বিষয়টা খুব সিরিয়াস ভাবে নিয়েছিল। সে খুব চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কি করে এই কোম্পানিটাকে আবারও আগের মতো করা যায়। পরের দিন বিকালে রিচার্ড তার 2 ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে যায়। এই পার্কটা মূলত মেক্সিকানদের আড্ডার জায়গা ছিল, অর্থাৎ এখানে বেশিরভাগ লোকই ছিল মেক্সিকান। আর সপ্তাহে ছুটির দিনগুলোতে সব মেক্সিকানরা এখানে মিলিত হতো। কিন্তু রিচার্ড খুব অবাক হয়ে যায় এটা দেখে যে চারপাশে প্রচুর পরিমাণে আমেরিকান রয়েছে, আর খাবার দোকানগুলোতেও আমেরিকানদের উপচে পড়া ভিড়। মানে আমেরিকানরা মেক্সিকান খাবার খেতে পছন্দ করছে, তারা মেক্সিকান খাবারের আসল স্বাদ বুঝতে পারছে, কারণ আমেরিকান খাবারগুলোর থেকেও মেক্সিকান খাবারগুলো ছিল বেশি মশলাদার আর স্বাদের। আর মেক্সিকান খাবারগুলো সত্যি খুব স্পাইসি, অনেকটা ঝাল আর মিষ্টি টাইপের। ব্যাপারটা এমন যে মুখে ঝাল লাগছে ঠিকই, কিন্তু খেতে এত স্বাদ লাগবে যে তুমি চাইলেও নিজেকে আর আটকে রাখতে পারবে না। কি বন্ধুরা, মুখে জল চলে আসলো নাকি? রিচার্ড বাড়িতে ফিরে গিয়ে জুলির সাথে এই খাবারের ব্যাপারে পরামর্শ করে। জানো, আমাদের সিইও আমাদেরকে বলেছে আমরা যেন কোম্পানিটাকে নিজের কোম্পানি মনে করি, আর নিজেকেও এই কোম্পানির সিইও মনে করি। এখন তুমি বলো, আমার নিজের কোম্পানিকে বাঁচাতে আমার কি করা উচিত? আমি একটা আইডিয়া পেয়েছি, তুমি শুনবে নাকি? জুলি বুঝতে পারে এই পাগলকে আর কেউ থামাতে পারবে না, তাই তাকে না থামিয়ে তার সব কথা শুনতে থাকে। আর রিচার্ড তখন অনেক উৎসাহ নিয়ে জুলিকে তার খাবার তৈরি করার প্ল্যান বলতে থাকে। জুলি সবকিছু শুনে বেশ অবাক হয়, আর সে বলে, দেখো, আমাদের হাতে এখন যে পরিমাণ টাকা আছে সেটা আমরা ঠিকমতো খরচ করতে পারি না, আর তোমার এই নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা যদি সব টাকা খরচ করে ফেলি তখন আমাদের বিপদ আপদ হলে কিভাবে চলবো? কিন্তু রিচার্ড জুলিকে বলে, জীবনে বড় কিছু করতে গেলে রিস্ক তো নিতেই হবে, আর এটাই রিস্ক নেওয়ার উপযুক্ত সময়। আমি কোম্পানি থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি আর শিখেছি তা কাজে লাগিয়ে কোম্পানির এই খারাপ সময়ে পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে চাই, সাথে নিজের মতো করে নতুন কিছু একটা তৈরিও করতে চাই। জুলি তার পাগলামি দেখে চুপ করে থাকে। পরের দিন রিচার্ড কোম্পানিতে গিয়ে বেকারকে তার এই আইডিয়ার কথা জানায়। বেকার সবকিছু শুনে তাকে সাথে সাথে নিষেধ করে দেয়। বেকার তাকে বলে, কোম্পানির অবস্থা একদমই ভালো না, আর তাই এমন সময় এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে ফল ভালো হবে না, এমনকি কোম্পানি একদম শেষও হয়ে যেতে পারে। কিন্তু কে শোনে কার কথা? বেকারকে অনেক কষ্টে রাজি করিয়ে কোম্পানি থেকে কিছু চিপসের স্যাম্পল নিয়ে রিচার্ড সোজা বাসায় চলে আসে। আর বাড়ি ফিরে তারা বাজার থেকে তাদের প্রয়োজনীয় সব উপাদান কিনে নিয়ে আসে, সাথে বস্তায় বস্তায় শুকনো ঝাল, আর সেই সাথে বিভিন্ন মশলা। মেক্সিকান খাবারে যত প্রকারের মশলা ব্যবহার করা হতো তার কিছুই বাদ দেয়নি রিচার্ড। আর এরপর শুরু হয় এক কঠিন পরীক্ষা। তারা খুব যত্ন সহকারে একটা নতুন রেসিপি তৈরি করে, কিন্তু শুধু তৈরি করলে তো হবে না, এটা কেমন চলবে সেটাও তো জানতে হবে, আর সেটা জানতে গেলে তাদেরকে রেসিপি টেস্ট করাতে হবে। আর এই টেস্টিং এর জন্য সব থেকে ভালো পার্সন ছিল তাদের ছোট ছেলে। রিচার্ড খুবই বুদ্ধিমান ছিল, সে মার্কেটিং এর জন্য ছোট বাচ্চাদেরকেই টার্গেট করে, কারণ ছোট বাচ্চারা ব্র্যান্ডিং বা লেভেল বোঝে না। তারা যদি একবার কোনো খাবারের স্বাদ পায় তবে সেই খাবারটা বেশি বেশি খেতে চায়, আর বাচ্চাদের কাছে পৌঁছতে পারলেই ধীরে ধীরে সেটা মার্কেট পেতে শুরু করবে। তাই খাবার বানিয়ে প্রথমে এসে তার বাচ্চাকেই খাওয়ায়। ছোট্ট ছেলে খাবারটা খেয়ে বলে, এটা খুব ঝাল হয়েছে, একটুও ভালো লাগছে না। এটা শুনে জুলিয়া আর রিচার্ড খাবারটা টেস্ট করে দেখে, আর তারা বুঝতে পারে চিপসে ঝালের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এজন্য স্বাদটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, আর এর মধ্যে কিছু একটা মিসিং আছে সেটাও তারা বুঝতে পারছিল। এরপর তারা সেই বিষয়গুলোকে মাথায় রেখে আবারও নতুন করে একটা মশলা তৈরি করে। এভাবে একের পর এক রেসিপি ব্যর্থ হতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই থেমে থাকে না। এমন করতে করতে একদিন তাদের ছোট ছেলে খাবার খেয়ে ঝালে চিৎকার দিয়ে ওঠে, আর তারা ভেবে নেয় হয়তো এবারের খাবারটাও ভালো হয়নি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, বাচ্চাটা খাবার খাওয়া থামাচ্ছেই না। সে বলছে খাবারটা ঝাল হলেও খেতে অনেক মজা লাগছে। রিচার্ড আর জুলি এতক্ষণ এরকমই একটা রেসপন্সের অপেক্ষা করছিল, আর তাই তারা খুশিতে লাফিয়ে ওঠে। তারা এমন কিছুই বানাতে চাচ্ছিল যেখানে মেক্সিকানের স্পাইসি ভাবটা থাকবে, কিন্তু সেই সাথে খেতেও দারুণ স্বাদ হবে, অনেকটা নাগা ফুসকার মতো। ফুসকার কথা শুনে আবার আপুদের মুখে জল চলে আসলে তার দায় কিন্তু আমি নিতে পারবো না। পরদিন রিচার্ড কোম্পানিতে গিয়ে ম্যানেজারকে বলে, আমি এতদিন কষ্ট করে একটা নতুন খাবার তৈরি করেছি, আপনি আমাকে সিইওর সাথে কথা বলার সুযোগ করে দেন, আমি তাকে এই খাবারের রেসিপি সম্পর্কে বলতে চাই। কিন্তু ম্যানেজার তার কথা শুনে অনেক রেগে যায়, কারণ কোম্পানির অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল, আর ওই দিন আরো কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। এটা নিয়ে ম্যানেজারের মাথায় এমনিতেই গরম ছিল, তার উপর রিচার্ডের এরকম এক্সপেরিমেন্টের কথা শুনে সে আরো রেগে যায়। সে রিচার্ডকে অনেক বকাবকি করে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি সিইও কে ফোন দিয়ে কি বলবো? আমাদের একজন ক্লিনার আপনার সাথে কথা বলতে চায়, এটা কখনোই সম্ভব না। এই কথা শুনে রিচার্ডের অনেক খারাপ লাগে। সে আর কোনো উপায় না পেয়ে রাতে ম্যানেজারের রুম থেকে সিইওর ফোন নাম্বারটা ম্যানেজ করে। পরের দিন কাজের ফাঁকে সিইও কে কল দেয়।
কিন্তু কলটাও তার অ্যাসিস্ট্যান্টই রিসিভ করে। সে ফোন ধরে বলে, আপনি কোন কোম্পানির হয়ে কথা বলছেন আর কোন দেশ থেকে? তার অ্যাসিস্ট্যান্ট ভাবছিল হয়তো কোনো বড় কোম্পানির সিইও অথবা কোনো বড় ব্যবসায়ী কল করেছে, কারণ সিইওর পার্সোনাল নাম্বারে বড় কেউ ছাড়া তো ফোন করার কথা না। কিন্তু রিচার্ড তাকে বলে, আমি কোনো বড় ব্যবসায়ী না, আমি আপনাদের কোম্পানির একজন ক্লিনার। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট প্রথমে একটু বিরক্ত হয়ে যায়। একজন ক্লিনারের সাহস কি করে হয় কোম্পানির সিইও কে কল করার? সে ফোন রাখতেই যাবে, তখন রিচার্ড তাকে বারবার অনুরোধ করতে থাকে আর বলে, আমাদের কোম্পানির এই খারাপ সময়ে আমি কোম্পানির জন্য কিছু একটা করতে চাই। আমি নতুন একটা খাবার বানিয়েছি আর তাই কোম্পানির সিইও কে এটা জানানো অত্যন্ত জরুরি। রিচার্ডের কথা শুনে অ্যাসিস্ট্যান্ট একটু অবাক হয় আর সে কিছু একটা ভেবে সিদ্ধান্ত নেয় যে তাকে সিইওর সাথে কথা বলিয়ে দেবে। সে কলটা ফরওয়ার্ড করে সিইওর কাছে দেয়। রিচার্ড ফোনেই তার পরিচয় দেয় আর বলে, স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি আপনার দেওয়া ভাষণটা শুনেছিলাম আর তাই আমি আমাদের কোম্পানির জন্য কিছু একটা করতে চাচ্ছি। আর আমি অনেক রিসার্চ করার পর বুঝতে পেরেছি আমাদের কোম্পানি শুধুমাত্র এক জাতীয় খাবার তৈরি করে আর সেটা শুধুমাত্র আমেরিকানদের জন্যই করা হয়। কিন্তু আমরা যদি আমাদের খাবারে মেক্সিকান স্বাদ নিয়ে আসতে পারি তাহলে সেটা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়বে। আর আমি অনেক চেষ্টা করার পর এমনই একটা খাবার বানাতে পেরেছি আর আপনি অনুমতি দিলে আমি কিছু স্যাম্পল পাঠাতে চাই। রিচার্ড খুব জোর দিয়ে বলে, স্যার আমাকে একটা সুযোগ দিন, আমার স্যাম্পলটা টেস্ট করে দেখুন আর আমার বিশ্বাস আপনি হতাশ হবেন না। রিচার্ডের এমন ভাবনা চিন্তা দেখে এনরিকো তাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। রিচার্ড বাড়ি ফিরে তার স্ত্রীকে এই খবর দিলে জুলি অনেক খুশি হয়ে যায়। তারপর দুজনে মিলে সেই চিপসগুলো প্যাকিং করে কুরিয়ারে পাঠিয়ে দেয়। এনরিকো প্রথমে খাবারটা খেয়ে অনেক ঝাল অনুভব করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে এটার আসল মজা। ঝাল লাগলেও বারবার খেতে মন চাচ্ছে, তাই সে নিজের লোভ সামলাতে না পেরে একের পর এক খাওয়া শুরু করে দেয়। আর খাবারটা খেয়ে রোজার অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারছিল রিচার্ডের এই নতুন চিপসের ভেতরে কিছু একটা তো আছে আর তাই সে সাথে সাথে রিচার্ডকে কল করে আর তাকে বলে, তোমার খাবার আমার অনেক পছন্দ হয়েছে, সত্যি তোমার খাবারের মধ্যে বিশেষ একটা স্বাদ আছে। আমি খুব দ্রুতই তোমার সাথে দেখা করব আর তুমি আমাকে তোমার এই খাবারের সব ফর্মুলা সেখানেই বুঝিয়ে বলবে। রিচার্ড অনেক খুশি হয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু এখানে বড় একটা সমস্যা বেঁধে যায়। সে অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে তো পড়াশোনা জানে না আর এনরিকো সহ পুরো টিমের সামনে ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে হবে। আর তাই সে জুলিকে নিয়ে কিছু ইংরেজি বই কালেক্ট করে আর জুলি তাকে ভালো করে ইংরেজি শেখাতে থাকে আর সেই সাথে তাকে মিটিং এর জন্য সুন্দর করে সাজিয়ে তোলে। আর ওই দিন সেখানে তার বাবাও এসেছিল। হঠাৎ বাবাকে দেখে রিচার্ড অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার বাবা তাকে বলে, তুমি সত্যি অনেক সাহসী আর যোগ্য একজন সন্তান, আমার বিশ্বাস তুমি পারবে, একটুও ভয় পেও না। বাবার কাছ থেকে জীবনের প্রথম এমন মোটিভেশনাল কথা শুনে রিচার্ড অনেকটাই সাহস ফিরে পায় আর বুক ফুলিয়ে প্রেজেন্টেশন দিতে চলে যায়। শুরুতে সে অনেক কষ্ট করে ইংরেজি বলার চেষ্টা করে, কিন্তু বারবার দেখে দেখে পড়তে গিয়ে তার তালগোল পাকিয়ে যাচ্ছিল। আর তখন সেখানে থাকা সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। কিন্তু তখন এনরিকো তাকে সাহস দিয়ে বলে, তুমি তোমার ভাষায় বলো, আমরা বুঝে নেব। এরপর সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয় আর নিজের ভাষায় একদম উড়িয়ে প্রেজেন্টেশন দেয়, একদম টপ ক্লাস। মুন্না ভাই এমবিবিএস টাইপ। সে সবাইকে বলে, আমরা শুধু আমেরিকানদের জন্য খাবার তৈরি করি, কিন্তু আমি যে খাবারটা তৈরি করেছি সেটা শুধুমাত্র আমেরিকানদের জন্য না, এটা অন্য দেশের মানুষদেরও অনেক পছন্দ হবে। এতে করে আমরা একই সাথে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমাদের বিক্রিও অনেক বেড়ে যাবে। আর তার এই আইডিয়াটা এনরিকোর অনেক পছন্দ হয়। কিন্তু সেখানে উপস্থিত থাকা একজন বোর্ড মেম্বার এনরিকোকে বলে, স্যার আমাদের এই পাগলের কথায় রিস্ক নেওয়া ঠিক হবে না, ও খাবার সম্পর্কে কোনো পড়াশোনাই করেনি, এমনকি ঠিক করে ইংরেজিটাও বলতে পারে না। আর তাই এমন খারাপ সময়ে ওর থেকে আইডিয়া নেওয়া আমাদের একদমই ঠিক হবে না। ওর কথায় রিস্ক নিয়ে যদি আমরা আরো লস খেয়ে যাই। এনরিকো তখন তাকে বলে, আমার এই পাগলামি দরকার, যেটা রিচার্ডের মধ্যে ভরপুর আছে। আমি দেখেছি ওর খাবারটা সত্যি অনেক ভালো, আর তোমরা রেডি হও, ওর কথা মতোই আমরা একটা বড় রিস্ক নিতে যাচ্ছি। এটা বলে এনরিকো সেখান থেকে চলে যায়। আর রিচার্ডের এই রেসিপি মার্কেটে কেমন চলবে সেটা টেস্ট করার জন্য এবার ফ্যাক্টরিতেই কিছু প্যাকেট চিপস তৈরি করা হয়, কিন্তু বাজারে এক প্যাকেটও বিক্রি হয় না। আর এটা নিয়ে রিচার্ড খুব টেনশনে পড়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না, তাই সে বেকারের কাছে গিয়ে পরামর্শ চায়। বেকার তখন তাকে বলে, একটা খাবার শুধু ভালো হলেই বিক্রি হয় না, এর জন্য ভালো লেভেলের মার্কেটিংও প্রয়োজন। আর বেকারের থেকে পরামর্শ নিয়ে সে মার্কেটিং করার জন্য তার পুরনো সেই বন্ধুদের কাছে সাহায্য চাইতে যায়। আর রিচার্ডের এক ডাকেই তার বন্ধুরা ফ্যাক্টরিতে চলে আসে। রিচার্ড তখন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, দেখো আমরা ধীরে ধীরে সবাই চাকরি হারাচ্ছি, আর এভাবে চলতে থাকলে এই কোম্পানিটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই আমাদের কিছু একটা করা উচিত। আমরা যদি আমাদের নতুন খাবারটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আর বিক্রি বাড়াতে পারি, তাহলে হয়তো আমাদের কোম্পানিটা ঘুরে দাঁড়াতে পারবে, এতে কারো চাকরি হারাতে হবে না। তাই আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত, আমাদের এই খাবারটা সবার কাছে পৌঁছে দিতে হবে। তার এই কথা শুনে উপস্থিত সবাই রাজি হয়ে যায়। তারপর সবাই একসাথে গাড়িতে করে কার্টুনের পর কার্টুন খাবার নিয়ে বেরিয়ে পড়ে মার্কেটিং করার জন্য। রিচার্ড এখানে মার্কেটিং এর জন্য একটা বুদ্ধি খাটায়, আর সেটা ছিল ফ্রি খাবার বিতরণ। সে প্রথমে বিভিন্ন খেলার মাঠে আর
পার্কে ফ্রিতে খাবারগুলো বিতরণ করতে শুরু করে, কারণ সে জানতো প্রথমে ফ্রিতে দিলেও মানুষের খাবারগুলো ভালো লাগলে তারা দোকান থেকেই সেগুলো কিনে নিয়ে খাবে। আর শুধুমাত্র সে পরিচিতি বাড়ানোর জন্যই খাবারগুলো ফ্রিতে দিতে থাকে। খাবারটা সত্যি অনেক ভালো ছিল, আর এই কারণে সবার অনেক পছন্দ হয়। আর এই মার্কেটিং এর কিছুদিনের মধ্যেই দেখা যায় সব সুপার শপগুলোতে এই চিপস নেওয়ার জন্য একটা বিশাল হিড়িক পড়ে গেছে। মুহূর্তে এই দোকানের সব প্যাকেটগুলো শেষ হয়ে যাচ্ছে, আর এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তাদের খাবারের চাহিদা আরো বেড়ে যায়। আর এই সংবাদটা এনরিকোর কাছেও পৌঁছে যায়। এনরিকো রিচার্ডকে ফোন করে বলে, তোমার বুদ্ধি আর শ্রম কাজে লেগেছে, প্রতিটা মার্কেটে খাবারের চাহিদা বাড়তে শুরু করেছে, আর তাই এবার বড় ধরনের প্রোডাকশনের জন্য প্রস্তুত হও। আর এই প্রোডাকশনের সম্পূর্ণ দায়িত্ব তোমার। ফ্যাক্টরির অন্য সব প্রোডাক্ট বানানো বন্ধ করে দাও, শুধুমাত্র এই প্রোডাক্ট বানাতে শুরু করো। আমি এখন মার্কেটে শুধু এই প্রোডাক্টটাই দেখতে চাই। আর প্রোডাকশন এত পরিমাণে বেড়ে যায় যে দিন রাত ফ্যাক্টরি চলতে শুরু করে। এমনকি যাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তাদেরকেও আবার ফিরিয়ে আনতে হয়। রাতারাতি তাদের সেই খাবার সারা দেশে পৌঁছে যায়। কিছুদিন যেতেই কোম্পানি আবারও ঘুরে দাঁড়ায়, আর কোম্পানির অবস্থা আগের থেকে আরো ভালো হয়ে যায়। কিন্তু রিচার্ডকে এখনো সেই কোম্পানিতেই একজন ক্লিনার হিসেবেই কাজ করতে দেখা যায়। আর এটা নিয়ে রিচার্ডের একটুও মন খারাপ ছিল না। তার শুধু একটাই আফসোস ছিল, এত কিছু করার পরেও তার মেশিন অপারেটর হওয়ার স্বপ্ন পূরণ হলো না। এরপর আমরা দেখতে পাই একদিন ক্লিনিং করার সময় হুট করেই তার সামনে এনরিকো চলে আসে। তাকে দেখে রিচার্ড একদম অবাক হয়ে যায়। এনরিকো তাকে বলে, আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই, অবাক হবে এই নেম প্লেটটা দেখে। তোমাকে এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার করা হয়েছে। রিচার্ডের স্বপ্ন ছিল শুধু মেশিন অপারেটর হওয়ার, কিন্তু সে স্বপ্নেও ভাবতে পারেনি তাকে একদিন পুরো কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দেওয়া হবে। সে আবেগে বলার ভাষা হারিয়ে ফেলে, আর কোম্পানির সবাই তাকে সম্মান জানায়। এমনকি তার এই সাফল্যে সেই ম্যানেজারটাও অনেক খুশি ছিল। আর রিচার্ড তার চেয়ারে বসে তার স্ত্রীকে ফোন করে এই সুসংবাদটা দেয়। জুলি খুশিতে কান্না করে দেয়। আর তখনই আমরা স্ক্রিনে সত্যিকারের রিচার্ডকে দেখতে পাই। তোমরা ঠিকই দেখছো, এই লোকটাই আসল রিচার্ড, যাকে ল্যাটিনো মার্কেটিং এর গডফাদার বলা হয়, অর্থাৎ আমেরিকানদের মার্কেটিং জগতের বস। আর এই পুরো গল্পটা তার জীবন কাহিনী নিয়েই বানানো হয়েছে। এটা একটা সত্যি ঘটনা। আর এই গল্পটা আমাদেরকে একটা বিষয় খুব স্পষ্টভাবে শেখায়, সেটা হলো তোমার অদম্য ইচ্ছাশক্তি আর একটু রিস্ক নেওয়ার সাহস থাকলেই তুমি তোমার কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারবে। কারণ রিচার্ড কোনো জাদুকর ছিল না, সে আমাদের মতোই অতি সাধারণ একজন মানুষ। আর তাই সে যদি পারে, আমার বিশ্বাস তোমরাও পারবে। আশা করি তোমরা তোমাদের আইডিয়াগুলোর পেছনে কাজ করবে। আর হ্যাঁ, যদি এই গল্প তোমার মনে একটু সাড়া জাগায় তাহলে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যারা এতক্ষণ মুভিটার নাম জানার জন্য অধীর আগ্রহে বসেছিলে তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম ফ্লেমিং হট। আর এই গল্পটা শেষ পর্যন্ত দেখে থাকলে তোমাদের কার কি মনের ইচ্ছা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি না করে এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন দীপ্তি রৌদ ভাই। তিনি বলেছিলেন, খুব সুন্দর হয়েছে গল্পটা। আসলে আমাদের সবার মধ্যেই কোনো না কোনো শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু সকলে তা বুঝতে পারে না। যখন আমরা নিজেকে চিনতে পারবো তখনই আমরা আমাদের সেই শক্তি সম্পর্কে জানতে পারবো। এটি গল্পটার মূল আকর্ষণ বিন্দু, তাই নয় কি? জি ভাই, আপনি অনেক সুন্দর লিখেছেন, আর আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন মোটিভেশনাল কোনো গল্পের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।